নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। বাংলা সাহিত্যের কিছু অসাধারণ গল্প সমগ্রহ নিয়ে তৈরি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত আসল বেনারসি ল্যাংড়া। আশাপূর্ণা দেবী ছিলেন বাংলার একজন স্বনামধন্য সাহিত্যকার। আশাপূর্ণা দেবীর জন্ম হয় 1909 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি বাংলার 24 পৌষ 1315 বঙ্গাব্দ শুক্রবার সকালে উত্তর কলকাতার মাতুলালয়ে। পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত এবং মাতা ছিলেন সরলা সুন্দরী দেবী। আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল ঔপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা দেবী ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞানও ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভে, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসনে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প, আসল বেনারসি ল্যাংড়া। সীমা ঘর বার করছিল। অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের? যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল। তবু ভাবনা না হয়েও পারে না। ওই যানবাহন থেকে দুর্ঘটনার নজিরও তো কম নেই। সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে, কিন্তু পারছে না, মন বসছে না। হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারেই রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে এবং আপন মনেই নানা মন্তব্য করছে। যথা, কি হলো রে বাবা, ব্যাপারটা কি? পাড়ার প্রায় সব ভদ্রলোকেরাই তো এসে গেল একে একে। রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে। যা দিনকাল, জানি না কি ঘটছে। হে মা কালী, রক্ষা করো, যেন বিপদ আপদ না হয়। একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল, খুকু, কটা বাজলো? দেখ তো একবার। অলক্ষ্য কোনখান থেকে খুকুর ঝংকার ভেসে এলো, 9:24। এই নিয়ে কবার হলো মা? সীমা ক্ষুব্ধ বিরক্তিতে বলে, ঠাট্টা করছিস? তা করবি বই কি, ঠাট্টারই তো সম্পর্ক। তোদের এ যুগের মন প্রাণ বলে তো কিচ্ছু নেই। ভাবনা করছি আমি সাধে। কি রকম দিনকালটি পড়েছে। পাশে ট্রামে লোক চলেছে যেন বাদুর ঝোলা হয়ে, বিপদ আপদ ঘটতে পারে না। খোকো যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে, বিপদ আপদ তো দৈবের ঘটনা মা,
তোমাদের সে যুগের ওই মন প্রাণখানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সেটা বন্ধ করতে পারবে? সব সময় খারাপটাই বা ভাবতে বসো কেন? সেটা বুঝি অপয়া নয়? হয়েছে, আমায় আর জ্ঞান দিতে হবে না তোমাকে। রাত্রির 10টা বাজতে চলল, বাপ ভাই দুটো মানুষই রাস্তায়, অথচ মেয়ের খুকু বলে, তুমি যে অবাক করলে মা, ভাই আবার কবে রাত 11টার আগে আড্ডা সেরে বাড়ি ফেরে? দেখো গে কোথায় কোন পাড়ায় মোড়ের মাথা আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্ররত্ন। সীমা আক্ষেপের নিঃশ্বাস ফেলে। তা জানি, তার জন্যে তো এক্ষুনি ভাবতে বসছি না। যে মানুষটা আড্ডা ফাড্ডার ধারও ধারে না, তার জন্য ভাবনা হবে না? খুকু নরম গলায় বলে, সে তো ঠিক, কিন্তু পরশু না তরশুও বাবার এরকম দেরি হয়েছিল। মোটেই এত নয়, সীমা প্রতিবাদ করে ওঠে, সেদিন মোটে 9টা 10 হয়েছিল। খুকু হেসে বলে, ওরে ব্যাস, একেবারে মিনিট সেকেন্ডের কাঁটাটা পর্যন্ত মুখস্থ। কি সাংঘাতিক পতিব্রতা হিন্দু নারী! বাজে বকবক করিস না তো খুকু, এই মানুষটাই আমায় পাগল করবে। খুকু হিহি করে। করবে? ওটা এখনো ফিউচারে আছে। সীমা রেগে ওঠে, খুকু যাও, তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়ছিলে তাই থাকো গে, যাও। দিন দিন এত বাচালো হয়ে যাচ্ছিস। এই যা, গেল, কারেন্ট চলে গেল। ও মা গো, একে মরছি ভেবে ভেবে, আর এখন আলোটাও নিভে গেল। খুকু রোষ ভরে বলে, তা যাবে না? আমার গল্পের বই পড়ায় এত নজর দেওয়া, গল্পের বই পড়বো না? ওর জোরেই তো বেঁচে আছে মানুষ। খুকু থাম তুই, অত কথা ভালো লাগছে না। খুকু বলে ওঠে, না, অবস্থা আয়ত্তের বাইরে। ভাবছিলাম কথা কয়ে মনটা একটু করে রাখি, বাবাকেও বলি হারি। এই ছিচকাদুনি গিন্নিটিকে তো চেনই বাবা, গাড়ি না পাও পায়ে হেঁটেও চলে আসা উচিত। গলা স্বর তুলে বলে, মা, ওই অন্ধকারে তো কিচ্ছু হবে না, বরং ট্রানজিস্টারটা খুলে দিই, গান শোনো, চিত্ত চাঞ্চল্যের মহৌষধ। ফট করে ছোট্ট ট্রানজিস্টারটা খুলে দিল। এটাই তো এখন ভরসা। লোডশেডিং এর কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবাবপত্রের সামিল হয়ে গেছে। গান গেয়ে উঠলেন কোনো এক নামকরা গায়িকা। চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, সেদিন দুজনে দুলেছিল দোহে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সীমা ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, খুকু, ক্ষমা দিবি? খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা। সেও কড়া গলায় বলে উঠল, বাবা,
যে লোক গান সহ্য করতে পারে না সে মানুষ খুনও করতে পারে। খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় ধাক্কা শোনা গেল। কারেন্ট অফ। দরজার ইলেকট্রিক বেল অকেজো। অতএব সেই আদি ও অকৃত্রিম দুয়ারে করাঘাত। ওই এসেছে। খুকু দরজা খুলতে গেল। সীমা তাড়াতাড়ি বলে উঠল, থাক থাক, আমি দিচ্ছি। ফ্ল্যাট বাড়ি, দরজা খুলতে অধিক দূর যেতে হয় না। প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের মধ্যেই থাকে। দরজা খুলে দিয়ে সীমা বিচলিত গলায় বলে উঠল, আরে তুই তুই এক্ষুনি? পিন্টু ওরফে পল্লব 2 হাত উল্টে বলে, টাইমের একটু আগে এসে পড়েছি বটে মা জননী, তা দেখে এমন হতাশ হতে যাবে তা তো ভাবিনি। সীমা চড়া গলায় বলে, ছেলের কথা ছিরি শোনো, তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম? কি জানি, তাই যেন মনে হলো। সীমা চড়া গলায় বলে, ঘড়ির কাঁটা 11টা না ছাড়ালে তো আসতে দেখি না। পিন্টু হেসে উঠে বলে, কিন্তু দেখো 11টা 12টা বাজেইনি কোনোদিন। এই যা, খুকু টর্চটা আনতো একবার, পকেট থেকে কি পড়ে গেল মনে হলো। দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে এগিয়েই আসছিল। এখন টর্চটা নিয়ে এলো। বলে উঠল, কিরে দাদা, সূর্যি আজ কোন দিকে উঠেছে? তুই এক্ষুনি বাড়ি ফেললি তোর প্রাণের আচ্ছাদারদের অনাথ করে? পিন্টু বলে, কথাটা মিথ্যে বলিসনি, ওরা তো মারতে উঠছিল, তাও চলে এলাম। কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল, ও বাপ। সীমা বলে, তবু ভালো, ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনো, মা রেগে মরে গেলেও তো। পিন্টু উদাত্ত গলায় বলে, মার রাগে কি আর ভয় হয় গো? কথায় বলে মাতৃস্নেহ, পুত্র যদ্যপি হয়। থাম থাম, তোকে আর শান্তর আওড়াতে হবে না। পকেট থেকে কি পড়ে গিয়েছিল পেয়েছিস? কি ওটা? চিঠি? চিঠির মতো মনে হলো যেন। খেপেছে, এ অভাগাকে চিঠিকে দেবে মা? এ একটা লন্ড্রির বিল। লন্ড্রির বিল? হ্যাঁ তো, অবাক হওয়ার কি আছে? কুড়লে তো একটা টেরিড প্যান্ট আর একটা টেরিলিন শার্ট আছে বলে কি আর জন্মে জীবনেও লন্ড্রির দরকার হয় না গো জননী? তা বাড়িটা এমন আইস ব্যাগ লাগছে কেন বলো তো? ফাদার কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন? সীমা কিছু বলার আগে খুকু তাড়াতাড়ি বলে ওঠে, না রে দাদা, বাবা এখনো আসেইনি। তাই নাকি? পিন্টু কিছুটা অবাক গলায় বলে, গুড বয়সের আজে কি অধঃপতন। দাদা থাম, মা দারুণ দুশ্চিন্তা করছে। মা দারুণ দুশ্চিন্তা করছে? তা সেটা তো নতুন খবর নয় ভগিনী। দুশ্চিন্তা করাটাই তো মার পেশা। কারুর বাড়ি ফিরতে একটু দেরি হলেই মা ধরে নেয় সে খট করে ট্রামে কাটা পড়েছে, সাঁ করে ডবল ডেকারের তলায় চলে গিয়ে ব্যাংচ্যাপটা হয়ে গেছে, নয়তো দুরন্ত লরির মুখে পড়ে সেলফ ছাতু বনে গেছে। তাই ভাবো না মা? জানি না, যা। আমি কোথায় ভাবছি তুই এসে পড়েছিস, কোনখান থেকে একটু খবর টবর নেওয়ার চেষ্টা করবি, তা নয় তুই ইয়ার্কি মারতে বসলি। খবর কোনখান থেকে? এই নিবিড় আধারে? বুঝেছি, ব্যাপার বুঝেছি। বাবা নিশ্চয়ই সেই বিরাট
প্রসেশনটার মুখে পড়েছে, দেখে এলাম কিনা খানিক আগে মাইল ডেরেক লম্বা শোভাযাত্রা, শত শত যানবাহন আটকে আছে। সেটা দেখছি তো তা প্রায় 9টা হবে, তার মানে আসতে এখনো খানিক দেরি আছে। সীমা গম্ভীর গলায় বলে, সেই ভেবেই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে হবে তাহলে? ভেবে টেবে নয়, আমি বলছি ওটাই ঠিক, নচেত এত দেরি হবার কারণ নেই, ওভারটাইম খাটলেও নয়। সীমা স্থির কঠিন গলায় বলে, আর কিছু হতে পারে না? পিন্টু তরল গলায় বলে, হতে অবশ্য কত কি পারে। বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে যেতে পারে। মস্তান দাদুরা হঠাৎ আঙুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্যা পাশানি করে দিতে পারে। আরোহীর সঙ্গে কন্ডাক্টরের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো কখনোই হবে না বাবা এই বৃদ্ধ বয়সে কোনো বান্ধবী জোগাড় করে ফেলে সেখানেই চা খাচ্ছে, মাছের চপ খাচ্ছে, ডিম ভাজা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। সীমা কঠোর কঠিন গলায় বলে, খুকু, টর্চটা আমায় দাও, আমি 11 নম্বরের হরনাথ বাবুর বাড়িতে যাই একবার। 11 নম্বরের হরনাথ বাবুর বাড়ি? পিন্টু অবাক হয়ে বলে, এই রাত 10টার পর কি বলবে গিয়ে? কি আর বলবো, বলবো কথা শেষ হলো না, আবার দরজায় ধাক্কা পড়ল, প্রবল ভাবে, যেন দরজা ভেঙে ফেলবে। সীমা স্থলিত স্বরে বলে ওঠে, বুঝেছি, সর্বনাশ হয়ে গেছে, পুলিশের লোক খবর দিতে এসেছে। পিন্টু, পুলিশ এই সেরেছে। দাদা তুই যা। যাচ্ছি মা, টর্চটা দাও। পিন্টু দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায়, কি ব্যাপার, কি ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলে নাকি সবাই মিলে? এই লোকটার জন্য এতক্ষণ এত দুশ্চিন্তা করছিল সীমা, প্রাণের মধ্যে এত উথাল পাথাল হচ্ছিল। অবিরত চোখের সামনে অজানা অচেনা কোন এক রাস্তার মাঝখানে লোকটা ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল পুলিশ, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হাসপাতালের খাট, মাথায় ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের নল, মর্গ খাটিয়া, সাদা চাদর মোড়া শরীর, অগরু চন্দন ফুলের মালা, চিতার আগুন, থান হবিষ্যি শ্রাদ্ধ সভা, মুন্ডিত মস্তক পুত্র। এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা। ওই নাস্তিক মস্তান ছেলে কি আর তার সাধের ঘাড় ছাড়ানো কেশকলাপ মুড়বে? এসব চিন্তা তো ইচ্ছাকৃত নয়, চেষ্টাকৃত নয়, চোখের সামনে এসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, নাচানাচি করছিল। নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল, শিথিল করে দিচ্ছিল তার হাত পা। সেই শিথিল স্নায়ুর উপর পড়ল এই হাতুড়ির ঘা। এ ঘাড়ে সীমা যদি ছিটকে ওঠে, দোষ দেওয়া যায় না তাকে। ছিটকে ওঠা সীমা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে,
ঘুমোবে কেন? বাড়ির গিন্নি মরে পড়েছিল, তাই ছেলে মেয়েরা পাথর হয়ে বসেছিল। বলতে একটু লজ্জা করলো না? রাত দুপুরে বাড়ি ফিরে। ক্ষুব্ধ গৃহকর্তা আরো গলা চড়ান। লজ্জা করবে কেন? কেন লজ্জা করবে শুনি? এতক্ষণ কি আমি তাড়িখানায় বসে তাড়ি খাচ্ছিলাম, না বন্ধুর বউয়ের হাতে পান খাচ্ছিলাম? সীমাস্বর তিক্ত তীক্ষ্ণ। কি করছিলে তা নিজেই জানো। এ কথা তো বিশ্বাস করব না। ডালহাউসি থেকে রাসবিহারীতে আসতে তোমার 5 ঘন্টা সময় লেগেছে। বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? কর্তার রাগে কাঁপতে কাঁপতে বললেন। বিশ্বাস না করলে তো বই গেল। বলে কিনা বিশ্বাস করব না? গামছা নিংড়ানোর মতো শরীরের রক্ত নিংড়ে নিংড়ে অফিস আসা যাওয়া, বুকে পিঠে ভিড়ের চাপে দম বন্ধ হয়ে হয়ে হার্টের রোগ জন্মে গেল। রড ধরে ঊর্ধ্ববায়ু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে বাত, পায়ে গোঁদ হবার জোগাড়, আর বলে কিনা বিশ্বাস করি না। মুরত থাকে তো একদিন গিয়ে দেখে এসো না। ঘরের মাঝে আরামে আয়েসে বসে দুটো ভাত সেদ্ধ করতেই তো ক্ষয়ে যাচ্ছ। বুঝতে ঠেলা যদি আমার মতো। এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে? প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈষৎ নরম হয়ে আসা মন আবার ফোঁস করে ওঠে। কি বললে তুমি? তোমার সংসারে ঘরের মধ্যে বসে আরামে আয়েসে শুধু দুটো ভাত সেদ্ধ করেই আমার কর্তব্য মিটে যায়? বলি তোমার সংসারে জুতো সেলাই চণ্ডীপাঠ চালাচ্ছে কে? মেয়ে তো তোমার আহ্লাদি ফুলকুমারী। 2 পেয়ালা চা করতে হলে পাখার তলায় বসে হাঁপান। আর ছেলে, তিনি সারাদিন এমন রাজকার্য করে বেড়ান যে একদিনের জন্য গমটা ভাঙিয়ে আনতে পারেন না, রেশনে লাইন দিতে পারেন না। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। চলছে শব্দভেদী বান ছোড়াছুড়ি। পিন্টু বনের ঘাড়ে একটা চিমটি কেটে চাপা গলায় বলে, এই খোকো, বাতাস ঘুরে যাচ্ছে, আক্রমণ আমাদের দিকে আসছে রে, সরে পড়ে আয়। চলে আসে নিজেদের পড়ার ঘরে। বাতিটা খোঁজাখুঁজি করে, অবশেষে পায়, জালে। ওদিকে চলছে বাগযুদ্ধ, কান দেয় না। পকেট থেকে একটা পাট করা কাগজ বার করে পিন্টু অবহেলার গলায় বলে, এই নে লন্ড্রির রসিদটা। খুকু ভুরু কুচকে বলে, কার কি কাচতে গিয়েছিলে? খুলে দেখ। খুকু খুলে দেখে। কাগজটা মোমবাতির সামনে ধরে। পরক্ষণেই চাপা গলায় চেঁচিয়ে বলে, দাদা, এটার মানে লন্ড্রির রসিদ। পিন্টু পরম আগ্রহে বলে, তা তোর লাভারের চিঠি লন্ড্রির রসিদের থেকে আর কত উঁচু দরে? ভালো হবে না বলছি দাদা। সীমা ওই পায়ের কাছে বাসন রাখার লজ্জায় যাও বা একটু নরম হয়ে যাচ্ছিল, তখনই সীমার প্রতি তীরটি নিক্ষিপ্ত হয়। বটে, সীমা বলে ওঠে, তুমি চলে যাবে সংসারে আগুন ধরিয়ে দিয়ে, আর আমি বুঝি বসে বসে সে আগুনে জল ঢালবো? মনে যেন আমি আর তার আগের থেকেই চলে যাব। বাপের বাড়ি একটা আছে এখনো। বুড়ো বাবা মা কত বলে, একদিন আয়, কতদিন দেখিনি। এই তোমার সংসারের জন্য একটা দিন গিয়ে থাকতে পারি না।
আর আমায় বলা কিনা আরামায়েশের ওপর আছি বলে অফিসে তো সারাক্ষণই ফাইল ঠেলছো না, আড্ডাও তো চলে। বন্ধুরা বলে না এ যুগে সংসার করার সুখটা কত। একটু থেমে, একটু হাঁপিয়ে, একটু কেশে আবার শুরু করে। রাত দিন বাজার থেকে মাল উধাও হয়ে যাচ্ছে। আজ তেল উধাও, কাল ডালটা উধাও, পরশু কেরোসিন উধাও, তরশুর রেশনের গম চাল চিনি উধাও। নিত্যি দুধের গাড়ি আসছে না, খালি বোতল নিয়ে ফিরছে। 10-20 ঘন্টা লোডশেডিং, পাম্প চলে না, হিটার জ্বলে না, আটা ভাঙানোর চাকি বন্ধ, ফ্রিজের দফা গয়া। কে ম্যানেজ করছে এসব? আগে সকালবেলায় উঠে বাজারটা নিয়ম করে করে দিতে, এখন তাও তোমার নিত্যি সময় হয় না। খবরের কাগজ পড়া আর দাড়ি কামানো এই করতেই সকাল কাবার। ভাতটি খেয়েই লম্বা দাও, আর এই এখন এসে পদার্পণ। সারা দিনে কত মল্লযুদ্ধ চলছে জানতে পারো না জানতে চাও? মনে করো সংসারের চাকাখানি আপনি চলছে মিহি মোলায়েম সুরে। সেই চাকার তেলটি জোগাড় করতে যে ঝিয়ের পায়ে কত তেল দিতে হয় তার খোঁজ রাখো? কতগুলো পাতানো বনো পুষতে হয় তার হিসেব রাখো? ওরে বাবা, এই রাজধানী এক্সপ্রেস যে থামেই না দেখছি। পিন্টু বলে, 200 মাইলের মধ্যে স্টেশনই নেই। খুকু এই কৌতুক উক্তিতে কান দেয় না। শুকনো গলায় বলে, মা ওই পাতানো বনপদের কথা কি বললো রে দাদা? বলল সংসার চালাতে অবশ্য প্রয়োজনীয় হিসেবে অনেকগুলো পাতানো বনপো পুষতে হয়। আরো শুকনো গলায় বলে খুকু, অনেকগুলো আবার কি? ওই হলো আর কি, গৌরবার্থে বউ বচন। খুকু কান পাতে নিবিষ্ট হয়ে, ও ঘরের কলধ্বনি আবার স্পষ্ট হয়ে ওঠে। কি বললে? পাতানো বনপো পুষতে হয়? বাড়িতে তাদের আসতে দেয়া হয়? তা বাড়িতে আসতে না দিলে তারা কি রাস্তা থেকে আমার উপকার করে দিয়ে যাবে নাকি? আসতে দিতে হয়, বসতে দিতে হয়, চা খাওয়াতে হয়, এত সব করতে হয়। কর্তা প্রবল গর্জনে প্রতিবাদ করে ওঠেন। বলি, এসব হওয়ার বদলে কি কি মহৎ উপকারটা হয় শুনতে চাই। সীমা বেশ ডাঁটের সঙ্গে বলে, অনেক কিছুই হয়। তোমার ছেলের দ্বারা তো 1 ইঞ্চি কাজও হয় না। সিনেমার টিকিট কিনতে পাঠালাম টাকা দিয়ে, ফিরে এসলো ছেলে, বলল হলো না হাউসফুল, অথচ আমার সোনার চাঁদ পাতানো বনপো তক্ষুনি সেই টিকিটই এনে দিল। বলি, কোথা থেকে দিল শুনি? এলেম থাকলে সবই হয়। এই তো ত্রিভুবনের কেউ যখন ডালডা পাচ্ছে না, স্বপন আমায় 2 কিলো ডালডা টিন এলে দিল। কর্তা হিংস্র গলায় বলেন, যখন ওই ডালডার টিনের বদলে মেয়ে খোয়া যাবে তখন বুঝবে ঠেলা। মেয়ে খোয়া যাবে? গেলেই হলো? না, যাবে না। পৃথিবী দেখছো না? আমি এই বলে দিচ্ছি, তোমার ওই আদুরে খুকুকে যদি সামনের মাসেই না পাত্রস্থ করি। সীমা ব্যঙ্গের গলায় বলে, পাত্র মজুত আছে বুঝি? অভাবও নেই, ডজনে ডজনে প্রজাপতি অফিস আছে। খুকু আর্তনাদের গলায় বলে, দাদা। পিন্টু নির্লিপ্ত নিরাসক্ত গলায় বলে, কাতর আর্তনাদে কোনো ফল নেই। এলেম থাকে বাবাকে গিয়ে জোর গলায় বলগে যা, বাবা মেয়ের বিয়ের জন্য সোনা দানা টাকা করি, ঘড়ি আংটি বোতাম ফোটাম, জামা কাপড় বিছানা বালিশ খাট আলমারি সোফা সেটি ইত্যাদি প্রভৃতি আলটু বালটু মালগুলো তুমি জোগাড় করো। আসল মালটি তোমায় আর কষ্ট করে জোগাড় করতে হবে না, ওটা আমি ম্যানেজ করব। আহ দাদা, ওই কথা বলবো আমি বাবাকে? না বলতে পারলে হলো না,
তবে হওয়া আর না হওয়া শেষ পর্যন্ত প্রেমালাপের নমুনা ওই যা শুনতে পাচ্ছ। ধ্যাৎ, সবাই যেন সবাই সবাই সংসার চক্রে তেলের ঘাটতি হলেই কাঁচ কেঁচ শব্দ ওঠে, তাছাড়াও আরো বহুবিধ জটিল ব্যাপার আছে। মা বাবার বিয়েটাও তো শুনেছি পছন্দ করে বিয়ে। আহারে, কে বলেছে তোকে? বলল খুকু। শুনেছি বাবা, শুনেছি। বড় মাসির শ্বশুর বাড়ির কোনো বিয়ের বাড়িতে মাকে দেখে বাবা। ও সেই! খুকু গৌরবান্বিত গলায় বলে। সে কথা ছেড়ে দাও, ভেবে আশ্চর্য হয়ে যাই কিসের ওপর ওরা জীবন চালিয়ে আসছেন। খুকুর বলার ভঙ্গিতে এইটাই প্রকাশ পায়, আমাদের স্বর্গীয় প্রেমের সঙ্গে ওনাদের কিছুর তুলনাই হয় না। কিন্তু ওদিকে যে এখনো যুদ্ধ সমাপ্তির চিহ্ন মাত্র নেই। যুদ্ধনিনাদ মাঝে মাঝে অস্পষ্ট, মাঝে মাঝে স্পষ্ট। তার মানে ওরা লম্বা দালানটায় পায়চারি করে করে তুন থেকে বান নিক্ষেপ করছেন। সহসা কর্তার শব্দ প্রবল আকারে শোনা যায়। আলবাত বলবো, মেয়ে আমার। মেয়ে তোমার? সীমার স্বর স্পষ্ট হলেও রুদ্ধ। তোমার একলার? মেয়ে নিয়ে যা কিছু কষ্ট, খাটুনি, ভোগান্তি সব আমার, আর অধিকারের বেলায় তোমার? এই সেরেছে, মা যে ফ্যাশা শুরু করে দিল রে খুকু। দিয়েছে? খুকু উচ্ছ্বসিত স্বরে বলে। তাহলে অবস্থা আয়ত্তে এসে গেছে। পিন্টু ভীত গলায় বলে, না না, কি সর্বনাশ, এসব কি বলছে মা? এই খুকু। এখন সীমার অশ্রু বিজড়িত কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে। জীবন ভোর শুধু এই সংসারে চাকরানিগিরি করে এলাম, একদিনের জন্য কারোর কাছে একটু মায়া পেলাম না, মমতা পেলাম না, আহা পেলাম না এখনই এই। আর আমার সংসারে স্বাদ নেই, এই তিন সত্যি করছি, আমি মরবো মরবো মরবো, হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে। খুকু। খুকু আত্মস্থ গলায় বলে, কিছু ভয় পাস নে, আর চিন্তা করিস নে। তরঙ্গিত সমুদ্র থেকে তরণী এখন তীরে এসে লেগেছে। দেখ, কর্তার কণ্ঠে এখন আর হুঙ্কার শুনবি না। তা খুকুর কথাটা মিথ্যা নয়। কর্তার কণ্ঠস্বরে আপোষের সুর। ঠিক আছে, মরা কারুর একচেটে ব্যবসা নয়। অগাধ রেল লাইন পড়ে আছে গলা দিতে, পাহারা নেই কোথাও। আমার মতো হতভাগা 14 ঘন্টা পরে বাড়ি এসে যার কপালে এক কাপ চাও জোটে না, তার পক্ষে ওই পরিণতি উচিত। ইস! পিন্টু বলে, খুকু তুই কি রে? মা না হয় ঝগড়া করছে, তোর তো উচিত ছিল বাবাকে একটু চা করে দেওয়া। খুকু বলে, খেপেছিস? মা যেখানে ইচ্ছে করে উচিত কর্তব্যে অবহেলা করছে, সেখানে মাথা গলিয়ে আমি যাব উচিত কর্তব্য করতে? এই অধম খুকু বোকা হতে পারে, কিন্তু বুদ্ধ নয়। তাছাড়া ওই শোন, চামচের টুংটাং শুরু হয়ে গিয়েছে। পিন্টু সেই টুংটাং ধ্বনি একটুক্ষণ কান পেতে শুনে উদাস উদাস গলায় বলে, আচ্ছা খুকু, আমি বাড়ি এসে চা খেয়েছি। ও মা, কখন আবার খেলি?
এসে দাঁড়াতে দাঁড়াতেই তো লেগে গেল নারদ নারদ। কিন্তু দেখ, ইচ্ছা করলে মা তো আমাকেও 1 কাপ অফার করতে পারত। এই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে কি আর স্নেহদীপখানি জ্বলছে রে দাদা? চিরকালের কথা, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আমরা মানে ছেলেমেয়েরা হচ্ছি উলুখাগড়া, বুঝলি? গৃহযুদ্ধের প্রধান বলি। তার মানে তুই বলছিস আমার আর চায়ের কোনো আশা নেই? মা ভুলে যাবে? ঠিক এই সময় ফট করে কারেন্ট চলে এলো, আবার আলো জ্বলে উঠল। তার প্রতিক্রিয়ায় রাস্তায় এবং পাড়ার বাড়িতে বাড়িতে সমবেত একটা উল্লাস ধ্বনি ওঠে। এসে গেছে, আলো এসে গেছে। খুকু, ও বাবা, বাঁচা গেল, আলো এসে গেছে। চিঠিটা পড়ি ভালো করে। সীমার বাষ্পাচ্ছন্ন অথচ উল্লসিত কণ্ঠ শোনা যায়। পিন্টু, চা ঢালছি, আয়। বাবা, এতক্ষণ অন্ধকারে যেন হাত পা আসছিল না, চা বানাতে এত দেরি হয়ে গেল। আর এই দেখ তোদের বাবার কাণ্ড, এত দুর্গতি করে আসা, তার মধ্যে কিনা বুকে করে গুচ্ছির ল্যাংড়া আম বয়ে আনা হয়েছে। কি না পোস্তায় আম সস্তা, আর দেরি দেখে কিনা আমি বকে বকে মরছি। এখন আলো জ্বলে উঠেছে। এখন কর্তা প্রসন্ন জীবন রায়ের চেহারাখানি দেখতে পাওয়া যাচ্ছে। অগ্নিতাপ শূন্য প্রসন্ন প্রদীপ্ত মুখ। সেই মুখে আরও প্রসন্নতার আলো জেলে বলেন তিনি, শুধু সস্তা বলেই নয়, জিনিসগুলো উৎকৃষ্ট, আসল বেনারসি ল্যাংড়া। তোমাদের মাতৃদেবীর তো আবার হাবি জাবি আম মুখে রোচে না জানোই, তাই প্রত্যেকটি বেছে বেছে যে করে আমের থলি ধরা হাতটা উঁচু করে এতটি রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছি। বলি আমি বেটা ভিড়ে আখ মারাই হই হই, তোদের মার আমগুলো যেন না টসকায়। শুনছিলেন আজকের ছোট গল্প আসল বেনারসি ল্যাংড়া। গল্পকার আশাপূর্ণা দেবী। গল্প পাঠে আমি শাশ্বতী। সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।